নানান সমস্যার ভেতর দিয়ে গিয়েছে। সেই কথা হয়তো এই দেশের যে গণমাধ্যমগুলো এখন আ আ 'প্রথম আলোকে' নিয়ে কোনো কথা বললে মনে করে গণমাধ্যমের উপরে হুমকি। যে গণমাধ্যম গেল ২ দিন আগে একজনের ব্যাপারে খুব ফলাও করে প্রচার করেছে যে একজন সাংবাদিককে নিয়ে এ ধরনের কথা বলা হচ্ছে। এই সাংবাদিকরা এতদিন ধরে এই যে আব্দুস সালাম জেলখানায় ছিল প্রায় ২ বছর। তারপরে তার টেলিভিশন এই প্রতিষ্ঠানটি জেলখানায় বসিয়ে রেখে তারপরে তার প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গিয়েছে। আরেকজন মালিকানা দাবি করেছে। সে মালিকানা ভোগও করেছে। এটার সম্পূর্ণ ইনকাম থেকে শুরু করে সব আপনার আ নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। আ ওর নাম কি? ওই যে আ হিন্দু ভদ্রলোক। এটা হচ্ছে একুশে টেলিভিশন। সেটার সিইও হয়ে গিয়েছে। তো এইভাবে লুটপাট করে তারপরে একুশে টেলিভিশনের উপরে নানান ধরনের অত্যাচার, নির্যাতন চলেছে। তো যেই কথাটা বলছিলাম যে সাংবাদিকরা আজকে ছোটখাটো ঘটনায় যারা কিনা আওয়ামী লীগের আ আ সহযোগী হয়ে কাজ করেছে, তারা সাংবাদিকতা করেনি। গেল ১৫ বছর বাংলাদেশে যেটা হয়েছে, আমি যদি বিশেষ করে ১৪-১৫ পরের সময়টুকু যদি বলি, গত ১০ বছরে অন্তত। আর শেষের ৫ বছরে তো সাংবাদিকরা নিজেরাই আওয়ামী লীগ করেছে। একজন ভিসি পর্যন্ত তিনি নিজে বলেন যে, "আমি যদি যুবলীগের একটা আ চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমি আমার এই পদ ছেড়ে দিতাম।" এত লাভজনক, এতটা নেকেড ভাবে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে খারাপ লেগেছে তাদের এই কথাবার্তা শুনতে যে আপনার সহকর্মীরা যখন দালালি করে মোজাম্মেল বাবু থেকে শুরু করে বড়, বড় সাংবাদিক এরা তো মানে নিজেদেরকে এ সাংবাদিকতার সবচেয়ে বড় নেতা মনে করেন। এগুলো হয়েছে। তো আপনি থাকতো টক শোতে। আমার চোখে পড়ে নাই আপনাকে ওইভাবে যে সাংবাদিকতার এথিক্স এর বাইরে যায় তারপরে তাদের মতো করে দালালি করা এটা আমি দেখি নাই। তারা হইলেও পারত। তারা হইলেও এটা করতে পারত। আপনাদের তো ধরে নিয়ে জেলখানায় ঢুকায় নাই, তাই না? তো তারা কিসের ভয়? কেন করত? আজকে এই যে তারা দেশে থাকতে পারেনি, তাদের উপরে জেল, তাদেরকে ধরার জন্য বাসায় পুলিশ যাচ্ছে। এগুলো তাদের যেই কাজ সেই কর্মের ফল হচ্ছে আজকের এই অবস্থা। তো আমরা আ আব্দুস সালামের যে কথাটা বলছিলাম যে ২০১৫ ৫ জানুয়ারির পরে তিনাকে ধরে নিয়ে যাওয়া হয়। আ এক ধরনের ১ম এ তো জানানোই হয় নাই তিনি কোথায় আছেন। বেশ কয়েক ঘন্টা পরে তারপরে তাকে তোলা হলো। মিথ্যা মামলায় নিয়ে সেই মামলাগুলো এখন কিন্তু নাই। অথচ সেই মামলাতে ২ বছর তাকে জেল খাটতে হয়েছে। এখনো পর্যন্ত সেই অর্থনৈতিক আ ইয়েতে কিন্তু তিনি ভুগছেন। টেলিভিশনের আ অনেক টাকা পয়সা লুট করেছে। তো এগুলো পাবলিকলি আর নাই বলি। এই টাকা পয়সার এই যে মানে যেই ক্রাইসিস, সেই ক্রাইসিস এর মধ্য দিয়েই আব্দুস সালাম ৫ আগস্টের পরে আবার আমার মনে হয় এদের মতো এত নিকৃষ্ট, এত মানে কি বলবো যে তথ্যের যে বিকৃত, সেই বিকৃতির সবচাইতে মানে সুন্দরভাবে উপস্থাপন করা দেশ হচ্ছে ভারত। এরা জীবনেও নিজেদের সেনাবাহিনীর লোক যায় তারপরে পাকিস্তান বর্ডারে পেটানি খায়, সেটাকেও তারা এমন সুন্দরভাবে সিনেমার ভেতরে দেখায় মনে হয় হচ্ছে তারা পৃথিবীর সবচাইতে। অথচ বাংলাদেশের মতো ছোট দেশ, আমরা তো অস্বীকার করতে মানে সমস্যা নেই যে আমরা ভারতের চাইতে তাদের সামরিক শক্তির চেয়ে অনেক পিছিয়ে। আমাদের সাথে যুদ্ধ করে তারা এখন পর্যন্ত কিন্তু পারে নাই। এমনকি 1965 এ যখন ২ পাকিস্তান এক ছিল, সে যুদ্ধও তারা পারে নাই। এখন যখন কিনা আমাদেরকে ৭১ সালে ২ দেশের ভেতরে একটা ফাটল তৈরি করে ২ টা দেশ আলাদা করা হলো, সেইখানে তারা যে সুযোগটা নিয়েছে, সেই সুযোগের ভেতরে তারা কিছু আপনার মিথ্যা তথ্য-টথ্য সাজিয়ে আমাদের ভেতরে, তাদের ভেতরে একটা কোন্দল তৈরি করে দিয়ে দেশ স্বাধীন করেছে। পাকিস্তানের থেকেও পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অনেক দূরের ২ দেশ। আমাদের কোনো সমস্যা নাই, আলাদা হয়েছে। এটা আল্টিমেটলি একটা সময় আলাদা হতই। আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই ২ পাকিস্তানের পিটিয়ে হত্যা করা হয়। অথচ তারা আবার পৃথিবীর ভেতরে ২য়, ৩য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারা মুসলমানদের দেখতেই পারে না। মুসলমান মানেই নাকি তাদের কাছে খুব ২ চোখের বিষ। আপনি মধ্যপ্রাচ্যে যদি যান, সবচাইতে বেশি শ্রমিক তারা দেয়। মধ্যপ্রাচ্যে শেখেদের ঘরের বাথরুম পরিষ্কার করার কাজও তারা করে। তো এটা তাদের চরিত্র, এটাই তারা করে। আমি ভারতকে শুধু এতটুকুই বলব যে আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলানোর সময় আর এখন নাই। যত বেশি বাংলাদেশ নিয়ে কথা বলবেন, যত বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবেন, তত আপনাদের ক্ষতি হবে। তার চাইতে ভালোয় আমাদের সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে যতটুকু সুন্দর, স্বাভাবিক রাখা যায়, সেই চেষ্টা করুন। আমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে। অনেক দিকে আলোচনা হচ্ছে, অনেক জনের সাথে অনেক সামরিক, বেসামরিক, বাণিজ্যিক নানান ধরনের চুক্তি হচ্ছে। এগুলো ভারতকে মেনে নিতে হবে। আপনারা যেইভাবে আমাদেরকে হয় সেটা তারা খুব
এনজয় করে তারপরে প্রচার করতে পছন্দ করে। তো ভারতের পত্রিকাগুলো, টেলিভিশনগুলো তারা তো মানে জন্মগতভাবেই তাদের ভেতরে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব তৈরি করা আছে এবং তারা সেটাই করে। সো তারা প্রশ্ন করেছে এবং প্রশ্ন করার প্রেক্ষিতে আমার মনে হয় না যে, আপনি নিশ্চয়ই মনে আছে যে ২০০০ সম্ভবত ২১, ২০ বা ১৯ সালের দিকে যখন কিনা এখানে এসছিল প্রিয়া সাহা। ঠিক যেই ট্রাম্পের যে বক্তব্যগুলো গণমাধ্যমে দেয়া হচ্ছে, এক্সেপ্ট ইসরায়েল এবং গাজা, তিনি কিন্তু পৃথিবীর কোনো দেশে নাক গলাতে চাচ্ছেন না। এবং ইউক্রেনেও তিনি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে একদম মুখের উপরে বলে দিয়েছেন যে তিনি সেখানে এই রাশিয়ার সাথে এই যুদ্ধটা তিনি চান না। সো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্প যেটা চাচ্ছে সেটা হচ্ছে তার ইকোনমিকে সে স্ট্রং করতে চাচ্ছে, যেই কারণে বিভিন্ন দেশের শুল্কতে তিনি নতুন করে ভ্যাট বসাচ্ছেন। রাইট, তারপরে রাইট। এইখানে আমেরিকার যেসব গাড়ি আছে, আমেরিকার নিজস্ব যেসব জিনিসগুলো আছে সেগুলোর উপর থেকে তিনি সরিয়ে দিচ্ছেন। এতে যেটা হচ্ছে এই আচ্ছা। তো ট্রাম্পের চাইতে যুদ্ধ বরং ওবামা বেশি করেছে। ট্রাম্পের চাইতে বেশি যুদ্ধ বাইডেন করেছে। সো আমার মনে হয় যে বাংলাদেশ নিয়ে কোথায় কে কি বলল না বলল এটাতে যায় আসে না। আর সবার আগে মাথায় রাখতে হবে যে ইউনূস হচ্ছে গিয়ে এই দেশের সরকারে আছে। সো ইউনূসের চাইতে আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী বা এএনআই বা এনডিটিভির কোনো সাংবাদিকের বেশি কানেকশন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, যে তাদেরকে বাইপাস করে তারপরে বাংলাদেশে আমেরিকা যায় তারপর যুদ্ধ করবে, সৈন্য পাঠায় দেয়া, এটা মনে করার কোনো কারণ নেই। মনে করেন হাইপোথেটিক্যালি সেরকম কিছু ঘটলো, আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। আমরা কয়েকদিন আগে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখেছি যে এই গোয়েন্দা কর্মকর্তাকে অ্যাড্রেস করে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে সবাই মিলে তার কাছে ইমেল করেন। ইমেল করে বলেন বাংলাদেশে প্রচুর হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে সবাই কি লিখতে হবে সেটাও লিখে দিয়েছেন। তো এটা তো তাদের কর্মফল। তো এটা করে যেটা হবে, মনে করেন যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হইল। আওয়ামী লীগ আবার ব্যাক যাবে প্রতি বক্তব্য, এবং তারেক রহমান সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু যোগাযোগ আছে, তিনি একটা অন্যরকম চিন্তা করছেন দেশকে নিয়ে, এবং সেটা যদি করা যায় তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক ভালো কিছু একটা হবে। কিন্তু এই দল তো বিশাল বড় একটা দল, যেখানে আমি নিজেই জানি এমন কিছু ইস্যু আছে যে ইস্যুতে তারেক রহমান নিজে চাইলেও দলের ভেতরে সেটা হয় না। আমি খুব অবাক হই যে এই শক্তিটা কোথায়, মানে কোত্থেকে তারা পায়? এরকম হয়। এখন যদি ইন কেস যদি বিএনপি মনে করেন ফেল করে, বিএনপি ফেল করলে তখন মানুষ কি করবে? মানুষ তাহলে তখন অল্টারনেটিভ একটা জিনিস চিন্তা করবে, সেটা আওয়ামী লীগ নামে হোক কিংবা অন্য কোনো নামে হোক, বাট যেটাই হোক, যেভাবেই হোক, আগামী ১৫-২০ বছরের ভেতরে আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই। যদি না আমরা বিভিন্ন জায়গাতে ভারতীয় যে রয়ের যে এজেন্টরা আছে, বিশেষ করে সচিবালয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এই জায়গাগুলোকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে অস্বাভাবিক একটা জায়গাতে আপনার হয়তো আওয়ামী লীগের আবার ফের একটা ঢুকতে পারে। যেমন যদি হইতে পারে যে সেনাবাহিনী কু করলো, অথবা সিভিল একটা কি বলে ব্যুরোক্রেসি একটা কু হইতে পারে, সচিবরা একটা কু করলো, আমলারা যদি নাকি 1/11 এর আগের সময়টা দেখি, 1/11 এর সময় কি হয়েছিল? মানে বিএনপিকে এমনভাবে মিডিয়াতে কালার করা হয়েছে যে বিএনপি মানে হাওয়া ভবন, মানে এটা হচ্ছে পৃথিবীর সব দুর্নীতির বোধহয় একটা হেডকোয়ার্টার ছিল বোধহয় ওইটা। এরকমভাবে তাদেরকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু ১৫ বছরে যে লুটপাট করা হয়েছে, সেটা নিয়ে কয়টা গণমাধ্যম কাজ করছে আপনি বলেন? টেলিভিশন আপনি দেখছেন, কোন পত্রিকা দেখছেন? নাই তো। বরং তারা সুযোগ পেলে সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যায়, কিভাবে ভারতকে একটু সুযোগ দেয়া যায়, এই কাজগুলো তারা করে। আপনি দেখেন আরাকানের অবস্থা, আরাকান নিয়ে কোনো নিউজ নাই। হঠাৎ করে আপনি দেখবেন যে এই কি বলে কুকি চীন, তাদেরকে নিয়ে বিশাল আকারে নিউজ করে বসে আছে। কেন? কারণ কি, কুকি চীন আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা জেএসএস, আমাদের সমস্যা ইউপিডিএফ, আমাদের সমস্যা আরাকান আর্মি, সেগুলো নিয়ে কোনো সমস্যা নাই। সেই যোগাযোগটাতে ওনাকে আমি সবসময় চেয়েছি যে উনি আসুক গণমাধ্যমে, এবং গণমাধ্যমে এই বিষয়টা তুলে ধরুক। কি হয়েছে, কিভাবে কি হলো? কারণ মানুষ জানতে চায়। আমরা তো এই ৭১ এর যেই ইতিহাস, এই ইতিহাস আমরা মানে এক পক্ষ থেকে শুনেছি। সো ২ পক্ষ থেকে তো শোনা দরকার। আমি সেটাই চেয়েছিলাম যে যারা এই ঘটনার সাথে ছিল তাদের মুখ থেকে বলুক। এবং মেজর ডালিম কিন্তু একজন সবচাইতে, এই যে ১৫ই আগস্টের ঘটনা,
এই ঘটনাটাকে দুই ভাগে দেখা হয়। কেউ উনাদেরকে ভিলেন মনে করেন, কেউ আমি শেখ মুজিবকে ভিলেন মনে করি। আমার মতো অনেকেই শেখ মুজিব পক্ষটাকে ভিলেন মনে করেন এবং আমি উনাদেরকে সূর্য সন্তান মনে করি। আমি মনে করি আমি কিন্তু তার আগের দিন উনার আবার আরেকটা দেশের আপনার করতে হয়েছে। আরেকটা দেশ থেকে পারমিশন নিতে হয়েছে। তিনি যেই দেশে আছেন সেই দেশ না, অন্য আরেকটা দেশ। সেই দেশের পারমিশনের অপেক্ষায় আমরা ছিলাম। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পারমিশন দিয়েছে। আমাদের কথা ছিল ১ তারিখে, জানুয়ারির ১ তারিখে আমরা বছরের ১ম দিন করব। কিন্তু এই পারমিশনটার কারণে আমাদের ৫ তারিখ পর্যন্ত যেতে হয়েছে। জানুয়ারির ৫ তারিখে পরে এটা প্রচার হয়। ওই স ইয়ে প ইয়ে যখন আমাদেরকে পারমিশন দেয়, পারমিশন দেওয়ার পরে আমরা বললাম যে, "ওকে ঠিক আছে, আজকে পারমিশন, আজকেই যাবো।" যে কারণে আমাদের হাতে সময় খুব কম ছিল। এবার আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ। কারণ আমি যদি আজকে বলি যে, এটা হচ্ছে হারুন ভাই। হারুন ভাই এটা না। হারুন ভাইয়ের চাচা, মামা, খালু কেউ না কেউ, বন্ধু-বান্ধব কেউ না কেউ এসে কিছুটা পরিস্থিতি দেখে তারপরে যাওয়া উচিত। যদিও বাংলাদেশের মানুষ উনাকে আমার বিশ্বাস উনি যদি বাংলাদেশে যায় বলেন, আপনারা দেখেছেন যে আমার ইয়েটা প্রায় ৮ লাখের উপরে মানুষ একসাথে লাইভে দেখেছে এবং মানুষের ভেতরে আমার চোখে পড়ে নাই একমাত্র আওয়ামী লীগের মানুষ ছাড়া কেউ এটাকে খুব বাজেভাবে নিয়েছেন বা উনাকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন। আমার বিশ্বাস বাংলাদেশে উনি যদি ফেরত যায়, বাংলাদেশের কোটি, কোটি মানুষ বিমানবন্দরে উনাকে অভ্যর্থনা জানাবেন। বাট আইনগত বিষয়গুলো যেহেতু এখন এটা একটা সিরিয়াস একটা মামলা ছিল সেই মামলাতে, এবং এটা তো একটা মামলা। আপনি যেইটাই বলেন সেখানে যেইভাবেই হোক যেহেতু মামলাটা হয়েছে, একটা বিদ্রোহ যদি করে, পৃথিবীর এমন কোনো বিপ্লব নাই যেখানে মাত্র ২১-২২ জন মানুষ মারা গিয়ে একটা দেশের এত বড় প্রতাপশালী একজন প্রেসিডেন্টকে, একজন বাকশাল স্বৈরাচারকে আপনার সরানো হয়েছে। বাংলাদেশে ১ম হয়েছে। কিন্তু আমি বলছি না যে তারা মেরেছে, তারা মানে খুন করা ঠিক হয়েছে। ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনাকে সরানো যাচ্ছিল না। শেখ হাসিনা যদি নাকি পালিয়ে না যেত এইভাবে, শেখ হাসিনাকেও তো ওইটাই করা যায়। আমি বাংলাদেশে থাকলে আমি নিজে মারতাম। তা আপনি এখন কিভাবে মারতো? ওই ১৫ই আগস্টের মতো মারতো না, কেমনে মারতো সেটা পরের বিষয়। বাট মারতাম। ওকে এইভাবেই মারা হইতো। বিচার করা হইতো না। ওকে এইভাবেই মারা হইতো। আপনি সুযোগ যখন না রাখবেন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার ব্যবস্থা পরিবর্তনের, তখন তো এইটাই হবে। আপনি কিন্তু এই যে ৫ই আগস্টের পর যে গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি, যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে। তিনি দিয়েছেন। তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে? এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল ৭-৮ মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরীরকে আপনি বানিয়েছেন। আপনি বলছেন যে হিজবুত তাহরীর হচ্ছে গিয়ে বোমা মেরেছে। আপনি বলছেন হিজবুত তাহরীর হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরীর আসলেই কি করে। হিজবুত তাহরীর গত ৫ তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে? কোথায় তারা বোমা মেরেছে? কোথায় তারা কারো গলা কেটেছে? কোথায় তরবারি নিয়ে এসছে? এসছে নাকি? আসে নাই তো। তো আমাদের জানতে হবে হিজবুত তাহরীর আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, সবসময় এই দেশের বিরোধিতা করেছেন। এবং ওই বাড়িতে বসে আপনি যদি চিন্তা করেন যে শেখ মুজিবকে যদি ২ টা পার্টে আপনি ভাগ করেন, শেখ মুজিব পাকিস্তান প্রেমী ছিল না ভারত প্রেমী ছিল? শেখ মুজিব ক্ষমতা প্রেমী ছিল। যখন যাদের যেভাবে আপনি আ ব মনসুর আহমেদের বই যদি দেখেন, আপনি আ আতাউর খানের বই যদি দেখেন, আপনি যদি নাকি মহিউদ্দিন আহমেদের বই দেখেন, সবখানে একটা বিষয় পরিষ্কার যে শেখ মুজিব সবসময় চাইতো, এমনকি সে ৪ দিনের গোপনে ৪ দিনের মন্ত্রী হয়েছিল চুরি করে। এটা শেখ মুজিবের একদম ঘনিষ্ঠ যিনি, তিনি লিখে গিয়েছেন, এই আতাউর রহমান সাহেব। তাকে নিয়ে কোনো বিতর্ক নাই। তিনি বিএনপিও করে নাই, জামাতও করে নাই। এই শেখ মুজিবের সাথেই রাজনীতি করেছে। এখন বলি ৬ টা দফার মধ্যে কি ছিল? কোথাও বলা ছিল যে আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই। আমরা পাকিস্তান থেকে এই হইতে চাই। আমরা স্বায়ত্তশাসন চেয়েছিলাম। আচ্ছা, তার আগে এটা এরকম হয় যে এখন হয়তো কেউ তর্কের খাতিরে বলতে পারে যে উনি হয়তো আস্তে তারপরে যেতেন ইয়ের দিকে। দেখেন তার আগে কিন্তু আরো অনেকগুলো দফা, অনেকগুলো দিয়ে দিয়েছে। আপনার ট্যাব দিয়েছে। আপনার এর আগে হচ্ছে গিয়ে ৫৭ তে কাকবাড়িতে জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়েছেন। সো আমরা অলরেডি পাকিস্তানের সাথে থাকবো না। ভাসানী অলরেডি সালাম আলাইকুম বলে দিয়েছেন। আমরা থাকবো না। সেইখানে ৬ দফা করে মূলত যেটা বলা হয়, যেটা আতাউর রহমান সাহেবও লিখেছেন যে এইটা করে
আইয়ুব খান সাহেব শেখ মুজিবকে দিয়ে যেটা চেয়েছেন যে শেখ মুজিব এমন একটা কিছু দেখ যেটা দিলে বাংলাদেশের মানুষ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে প্রতিটা রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন খুব ভালো মানুষ থাকে। গেল ১৫ বছর আমরা এই দেশের কোন রাজনৈতিক দল আমরা নাম বলতে চাই না, সেই রাজনৈতিক দলেরা অনেকেই আছেন খুব ভালো, ভালো কথা বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তারা এখন অনেক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছেন। জি। সো বিরোধী দলে থাকলে সবসময় সবাই ভালো থাকেন। আমি ৭১ এর পরে ৭২ এর ১০ তারিখ থেকে শুরু করে ৭৫ এর ১৫ই আগস্ট পর্যন্ত শেখ মুজিবকে দেখতে চাই। আমরা একটি বিষয় আলাপ করে আপনার কাছে আর কিছু শুধু সংক্ষেপে আমি বিডিআর বিদ্রোহী নিয়ে আপনি একটি ভিডিও সর্বশেষ করেছেন। ভাই আমি এটা তাহলে ১০ সেকেন্ডে একটু শেষ করে দিতে, আচ্ছা, নাহলে আমার এই করেন আপনি। বক্তব্যটা আসলে ইনকমপ্লিট থেকে যাবে। তো ধরেন শেখ মুজিব যখন কিনা এখানে বসে ৬ দফা দিয়েছেন, এখানে বসে বাকশাল তৈরি করেছেন, এটার একটা নিদর্শন। এটা স্বৈরাচারের আতুরঘর। এটা ভাঙতে হবে। এখন জি। হইতে পারে মানে আপনার হয়তো একটা দর্শন থাকতে পারে, আপনি হয়তো শেখ মুজিবের প্রতি একটা শ্রদ্ধা থাকতে পারে। অনেকেরই আছে। সেটার সংখ্যাটা বেশি না। খুব কম, নগণ্য। এই মানুষগুলির সেই শেখ মুজিবের প্রতি যে একজন মানুষ মারা গিয়েছে তার প্রতি রেসপেক্টটা আমি দেখতে চাই। আমি এইরকম একটা বাংলা